নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অন্তিম পর্ব অক্রূর সংবাদ থেকে আমরা পড়ছি। আজকে অষ্টাবিংশ পরিচ্ছেদ। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সর্বজয়া চাহিয়া চিন্তিয়া কোনো রকমে অপুর উপনয়নের ব্যবস্থা করিল। পরের বাড়ি ঠাকুরদালানের রোয়াকের কোণে ভয়ে ভয়ে কাজ সারিতে হইল। বামনি মাসি নাড়ু ভাজিতে সাহায্য করিল। দু একজন রাঁধুনি বামুন ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আসিল। বাহিরের সম্ভ্রান্ত লোকের মধ্যে বীরু গোমস্তা ও দিনু খাজাঞ্চি। উপনয়ন মিটিয়া যাওয়ার দিন কতক পরে অপু নিজের ঘরটিতে বসিয়া বসিয়া লীলার দেওয়া বাঁধানো মুকুল বড়িতেছিল। খোলা দরজা দিয়া কে ঘরে ঢুকিল, অপু যেন নিজের চোখকে বিশ্বাস করিতেই পারিল না। তাহার পরেই বলিয়া উঠিল, এ কি বা কখন? লীলা কৌতুক ও হাসি ভরা চোখে দাঁড়াইয়া। অপু বলিল, বাহ, বেশ তো, তুমি বলে গেলে সোমবারে আসবো কলকাতা থেকে। কত সোমবার হয়ে গেল, ফিরবার নামও নেই। লীলা হাসিয়া মেঝেতে বসিয়া পড়িল। বলিল, আসবো কি করে? স্কুলে ভর্তি হয়েছি, বাবা দিয়েছেন ভর্তি করে। বাবার শরীর খারাপ, এখন আমরা কলকাতার বাড়িতেই থাকবো কি না। এখন কদিন ছুটি আছে, তাই মার সঙ্গে এলাম, আবার বুধবারে যাব। অপুর মুখ হইতে হাসি মিলাইয়া গেল। বলিল, থাকবে না আর তোমরা এখানে? লীলা বলিল, বাবার শরীর ভালো হলে আবার আসবো। পরে সে হাসি মুখে বলিল, চোখ বুজে থাকো তো একটু। অপু বলিল, কেন, থাকো না। অপু চোখ বুঝিল ও সঙ্গে সঙ্গে হাতে কি একটা ভারী জিনিসের স্পর্শ অনুভব করিল। চোখ খুলিতেই লীলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটা কার্ডবোর্ডের বাক্স তাহার কোলের ওপর। বাক্সটা খুলিয়া ফেলিয়া লীলা দেখাইল ভালো দেশি ধুতি, চাদর ও রাঙা সিল্কের একটা পাঞ্জাবি। লীলা হাসি মুখে বলিল, মা দিয়েছেন। কেমন হয়েছে? তোমার পৈতের জন্যে। ধুতি চাদর, বিশেষ করিয়া পাঞ্জাবিটা দরের জিনিস। ব্যবহার করা দূরের কথা, এ বাড়িতে পা দিবার পূর্বে অপুর চোখেও কখনো দেখে নাই। লীলা অপুর মুখের দিকে চাহিয়া বলিল, 1 মাসে তোমার মুখ বদলে গিয়েছে, আরো বড় দেখাচ্ছে। দেখি নতুন বামুনের পৈতে। তারপর কান বিঁধতে লাগলো না। আমার ছোট মামাতো ভাইয়েরও পৈতে হলো কিনা, সে কেঁদে ফেলেছিল। হঠাৎ অপু একখণ্ড মুকুল দেখাইয়া বলিল, পড়েছ ওই গল্পটা? লীলা বলিল, কি দেখি। অপু পড়িয়া শোনাইল। সমুদ্রের তলায় কোন স্থানে স্পেন দেশের এক ধনরত্নপূর্ণ জাহাজ 2-3 বর্ষ পূর্বে ডুবিয়া যায়। আজ পর্যন্ত অনেক খোঁজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করিতে পারে নাই। গল্পটা এইমাত্র পড়িয়া সে ভারী খুশি হইয়াছে। বলিল, কেউ বার করতে পারেনি। কত টাকা আছে জানো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 50 লক্ষ পাউন্ডের সোনার উপর। 1 পাউন্ড 13 টাকা। গুণ করে দেখি। তারপরে সে তাড়াতাড়ি এক টুকরো কাগজে আঁকটা কষিয়া দেখাইয়া বলিল, এই দেখো, এত টাকা। আগেও আঁকটা সে একবার করিয়াছে। উজ্জ্বল মুখে বলিল, আমি বড় হলে যাব, দেখব গিয়ে, ঠিক বার করব, দেখো। কেউ সন্ধান পায়নি এখনো সেখানে।
লীলা সন্দিগ্ধ হইয়া বলিল, তুমি যাবে? কোন জায়গায় আছে, তুমি বার করবে কি করে? এই দেখো লিখেছে, পোর্তো প্লাতার সন্নিহিত সমুদ্র গর্ভে, খুঁজে বার করব। সেই গল্পটি পড়িয়াই ভাবিয়াছে ভালোই হইয়াছে, কেহ বাহির করিতে পারে নাই। সবাই সব বাহির করিয়া লইলে তাহার জন্য কি থাকিবে? সে বড় হইয়া তবে কি তুলিবে? এখন সে যাওয়া পর্যন্ত থাকিলে হয়। লীলার বয়স কম হইলেও খুব বুদ্ধিমতী। ভাবিয়া ভাবিয়া বলিল, ওদের মতো জাহাজ পাবে কোথায়? তোমার একখানা আলাদা জাহাজ চাই ওদের মতন। সে হয়ে যাবে, কিনবো। বড় হলে আমার টাকা হবে না বুঝি? এবার বোধহয় লীলার অনেকটা বিশ্বাস হইল। সে লইয়া আর কোনো তর্ক উঠাইল না। খানিকটা পরে বলিল, তুমি কলকাতা গিয়েছ? অপু ঘাড় নাড়িয়া বলিল, আমি দেখিনি কখনো। খুব বড় শহর? এর চেয়েও বড়? লীলা হাসিয়া বলিল, ঢের ঢের। কাশির চেয়েও বড়? কাশি আমি দেখিনি। তারপর সে অপুকে নিজের পড়ার ঘরে লইয়া আসিল। একখানা খাতা দেখাইয়া বলিল, দেখো তো কেমন ফুল গাছ এঁকেছি, কিরকম ড্রয়িংটা? অপু খানিক পরে বলিল, আমি শুই গে, মাথাটা বড্ড ধরেছে। লীলা বলিল, দাঁড়াও, আমি একটা মন্তর জানি মাথা ধরা সারাবার, দেখি। পরে সে দুহাতের আঙুল দিয়া কপাল এমনভাবে টিপিয়া দিতে লাগিল যে অপু হাসিয়া উঠিয়া বলিল, বড় সুসুই লাগছে। লীলা হাসিয়া বলিল, আমার বড় মামাতো ভাইকে কুস্তি শেখায় একজন পালোয়ান আছে, তার কাছে শেখা। বেশ ভালো না? সেরেছে তো। দিন কতক পরেই লীলারা পুনরায় কলকাতা চলিয়ে গেল। অপু মাকে বলিয়া কইয়া একটা ছোট স্কুলে যায়, যে বড় রাস্তার ধারে ইহাদের বাড়ি, সেখান হইতে কিছু দূরে গিয়া বাঁ ধারে ছোট গলির মধ্যে একতলা বাড়িতে স্কুল। জনাপাচেক মাস্টার, ভাঙা বেঞ্চি, হাতল ভাঙা চেয়ার, তেলকালি ওঠা ব্ল্যাকবোর্ড, পুরানো ম্যাপ খান কতক, ইহাই স্কুলের আসবাব। স্কুলের সামনে খোলা ড্রেন। অপুদের ক্লাস হইতে জানালা দিয়া বাহিরে চাহিলে পাশের বাড়ির চুনবালির কাজ বিরহিত নগ্ন ইটের দেওয়াল নজরে পড়ে। সে স্কুলে যাইতে যাইতে দেখে ধাঙরে ড্রেন সাফ করিতে করিতে চলিয়াছে, স্থানে স্থানে ময়লা জড়ো করা। সারাদিন স্কুলের মধ্যে কেমন একটা বদ্ধ বাতাসের গন্ধ। পাশে এক হিন্দুস্থানি ভুজাওয়ালা দুপুরের পর কয়লার আঁচ দেয়, কাঁচা কয়লার ধোঁয়ার মিষ্টি মিষ্টি গন্ধ বাহির হয়। অপুর মাথার মধ্যে কেমন করে, স্কুলের বাইরে আসিয়াও যেন সেটা কাটিতে চায় না। তাহার ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। শহরের এইসব ইট সিমেন্টের কাণ্ড কারখানায় তার হাত ধরে, কেমন যেন দম আটকাইয়া আসে। বাড়ি ফিরিয়াও সেই বদ্ধতা, বরং যেন আরো বেশি। এখানে ইট সিমেন্ট আর মার্বেল পাথরে চারধার মা উঠোন পর্যন্ত বাঁধানো। অপু মাটি দেখিতে না পাইলে থাকিতে পারে না। এখানে যা মাটি আছে তাও যেন অন্যরকম। যে মাটির সঙ্গে তার পরিচয়, এ যেন সে মাটি নয়। তাছাড়া ইহাদের বাড়ি, চলিবার ফিরিবার স্বাধীনতা কই? থাকিতে হয় ভয়ে ভয়ে চোরের মতো। কে কি বলিবে? উঁচু গলায় কথা কওয়া যায় না, ভয় করে। সকালবেলা অপু দেউড়ির কাজটায় আসিয়া দেখিল বাড়ির ছেলেরা চেয়ার গাড়িটা ঠেলিয়া খেলিতেছে। গাড়িটা নতুন তৈরি হইয়া আসিয়াছে, ডান্ডা লাগানো লোহার চেয়ার, উপরে চামড়ার গদি, বড় বড় চাকা, ঝকঝকে দেখিতে। সে কাছে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছে
রমেন বলিল, এই এসে ঠেলতে একবার আমাদের। এই গাড়িটা আসা অবধি অপুর মনে মনে ইহার উপর লোভ আছে। খুশি হইয়া বলিল, ঠেলছি, আমায় একবার চড়তে দেবেন তো? রমেন বলিল, আচ্ছা হবে, ঠেল তো, খুব জোরে দিবি। খুব খানিকক্ষণ খেলা হইবার পর রমেন হঠাৎ বলিল, আচ্ছা খুব হয়েছে এবেলা, থাক আর নয়। পরে গাড়ি লইয়া সকলে চলিয়া যাইতেছে দেখিয়া অপু বলিল, আমি একটু চড়ব না? রমেন বলিল, আচ্ছা যা যা, এবেলা আর চলে না, বেশি চললে আবার ভেঙে যাবে, দেখা যাবে এবেলা। ক্ষোভে অপুর চোখে জল আসিল। সে এতক্ষণ ধরিয়া আশায় আশায় ইহাদের সকলকে প্রাণপণে ঠেলিয়াছে। বলিল, বাহ, আপনি যে বললেন আমাকে একবার চড়তে দেবেন আমার পালায়, আমি সকলকে ঠেললাম, বেশ তো, সেদিনও তো ওইরকম চড়ালেন না শেষকালে। রমেন বলিল, ঠেললি কেন তুই? না ঠেললেই পারতিস। যা, কে বলেছে তোকে চড়তে দেবে? গাড়ি কিনতে পয়সা লাগে না? সে বলিল, কেন, আপনিও তো বললেন, ওই সন্তুও তো বললে, ঠেলে ঠেলে আমার হাত গিয়েছে, আর আমি বুঝি একবারটি। বেশ তো আপনি। রমেন গরম হইয়া বলিল, আমি বলিনি, যা। সন্তু বলিল, ফ্রু, বক দেখেছ? কোনো কিছু না। হঠাৎ বড়বাবু ছেড়ে টেবু আসিয়া তার গলায় হাত দিয়া ঠেলিতে ঠেলিতে বলিল, যা যা, আমরা চড়াবো না, আমাদের খুশি, তোর নিজের ঘরের দিকে যা, এদিকে আসিস কেন খেলতে? টেবু অপুর অপেক্ষা বয়সে ছোট বলিয়া তাহার কৃত অপমানের দরুণী হোক বা সকলের ঠাট্টা বিদ্রুপের জন্যই হোক, অপুর মাথা কেমন বেঠিক হইয়া গেল। সে ঝাঁকুনি দিয়া ঘাট ছিনাইয়া লইয়া টেবুকে এক ধাক্কা মারিতেই টেবু ঘুরিয়া গিয়া দেয়ালের উপর পড়িয়া গেল। কপালটা দেয়ালে লাগিয়া খানিকটা কাটিয়া রক্তপাত হইতে টেবু সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। জি চাকর ছুটিয়া আসিল, খানসামা দারোয়ান ছুটিয়া আসিল। উপরের বৈঠকখানায় বড়বাবু সকালবেলা কাছারি করিতেছিলেন। তিনি সদল বলে নিচে নামিয়া আসিলেন। 10 দিক হইতে 10 ঘটি জল, বাতাস, জলপটি, হৈ হৈ কাণ্ড। গোলমাল একটু কমিলে বড়বাবু বললেন, কই, কে মেরেছে দেখি? রামনোহরা সিং দারোয়ান দরজা হইতে ঠেলিয়া অপুকে বড়বাবুর সামনে দাঁড় করাইয়া দিল। বড়বাবু বললেন, এ কে? ও, সেই কাশীর বামন ঠাকুরের ছেলে না? গিরিশ সরকার আগাইয়া আসিয়া বলিল, ভারী বদ ছোকরা, আবার জ্যাঠামিও ওর যদি শোনেন বাবু, সেই সেবার থিয়েটারের দিন বসেছে একেবারে সকলের মুখের সামনে বাবুদের জায়গায়, সরে বসতে বলেছি, মুখোমুখি তক্ক কি? বড়বাবু রমনকে বলিলেন, সকালে আজ তোমাদের মাস্টার আসেনি? পড়াশোনা ছিল না? এই, আমার বেতের ছড়িটা নিয়ে এসো তো কেউ। ওর সঙ্গে মিশে খেলা করতে কে বলে দিয়েছে তোমাদের? রমেন কাঁদো কাঁদো মুখ করিয়া বলিল, ওই তো আমাদের খেলার সময় আসে, আমরা কেন যাব জিজ্ঞেস করুন। বরং সন্তুকে, আপনার সেই ছবিওয়ালা ইংরেজি ম্যাগাজিনগুলো ছবি দেখতে চায়, আবার বড় বৈঠকখানায় ঢুকে এটা সেটা নেড়েচেড়ে দেখে। গিরিশ সরকার বলিল, দেখুন, শখটা দেখুন আবার। এবার অপুর পালা। বড়বাবু বললেন, সরে এসো দিকে, টেবুকে মেরেছ কেন? ভয়ে অপুর প্রাণ ইতিপূর্বেই উড়িয়া গিয়েছিল। সে রাগের মাথায় ধাক্কা দিয়েছিল বটে, কিন্তু এত কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। সে আড়ষ্ট জীব দ্বারা অতি কষ্টে উচ্চারণ করিল, টেবু আমাকে আগে তো আমাকে। বড়বাবু কথা শেষ করিতে না দিয়াই বললেন, টেবুর বয়স কত আর তোমার বয়স কত জানো? গুছাইয়া বলিতে জানিলে অপুর পক্ষ হইতেও একথা বলা চলিত যে টেবুর বয়স কিছু কম হইলেও কাঠ যে সে অপুর জ্যাঠামশাই নীলমণি রায় অপেক্ষাও পাকা। বলা চলিতে পারিত যে টেবু ও এবাড়ির সব ছেলেই বিনা কারণে যখন তখন তাহাকে বাঙাল বলিয়া খেপায়, বক দেখায়, পিছন হইতে মাথায় ঠোকর মারে। সে না একটু খেলা করিতে যায়,
এই তো তাহার অপরাধ। কিন্তু উঠোন ভরা লোকারণ্যের কৌতূহলী দৃষ্টির সম্মুখে বিশেষ করিয়া বড়বাবুর সঙ্গে কথা কহিতে জিহ্বা তাহার তালুর সঙ্গে জুড়িয়া গিয়াছিল। সে শুধু বলিল, টেবু আমাকে শুধু শুধু আমাকে এসে। বড়বাবু গর্জন করিয়া বললেন, স্টুপিড, ড্যাপো ছোকরা, কে তোমাকে বলে দিয়েছে এদিকে এসে এদের সঙ্গে মিশতে? এই দাও তো বেতটা, এগিয়ে এসো, এসো। সপান করিয়া একঘা সজোরে পিঠে পড়িবার সঙ্গে সঙ্গে সে কেমন বিস্ময়ের চোখে বড়বাবু ও তাহার পুনর্বার উদ্যত বেতের ছড়িটার দিকে চাহিল। জীবনে সে কখনো ইহার পূর্বে মার খায় নাই, বাবার কাছেও নয়। তাহার বিভ্রান্ত মন যেন প্রথমটা প্রহার খাওয়ার সত্যটাতে গ্রহণ করিতে পারিতেছিল না। পরে সে কতকটা নিজের অজ্ঞাতসারেই বেতটা ঠেকাইবার জন্য হাত দুখানা উঠাইল, কিন্তু এবার আর তাহার দুঃখ করিবার কিছু রহিল না যে সে তাহার পালার বেলা ফাঁকে পড়িল। বেতের সপাসপ শব্দে টেবুকেও কপালের ব্যথা ভুলিয়া চাহিয়া থাকিতে দেখিল। রাঁধুনি ছেলে যাহাতে স্পর্ধা না হয়, বড়বাবু এ বিষয়ে তাহাকে সুশিক্ষাই দিলেন। অন্য বেত হইলে ভাঙিয়া যাইত, এ বেতটা বোধ হয় দামি। বড়বাবু হাঁপ জিরাইয়া লইয়া বললেন, বুড়ো ধাড়ি বয়াটে ছোকরা কোথাকার, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি। ফের যদি শুনি এ বাড়ির কোনো ছেলের সঙ্গে মিশেছ, কান ধরে তক্ষণে বাড়ি থেকে বিদায় করে দেব। পরে কাহার দিকে চাহিয়া কহিলেন, দেখুন না ধীরেনবাবু, বিধবা মা সতীশবাবু ম্যানেজার কাশি থেকে আনলেন। ভাবলাম জাতের মেয়ে থাকুক, দেখুন কাণ্ড, মা ভাত রাঁধে, উনি পাঞ্জাবি গায়ে দিয়ে সিগারেট খেয়ে বেড়ায়। ধীরেনবাবু বললেন, ওসব ওইরকমই হয়। এরপর কোকেন খাবে, মার বাক্স ভাঙবে, ওর নিয়মই ওই। তার উপর আবার কাশির ছেলে। বাড়ির মধ্যে সব কথা গিয়ে পৌঁছায় না। অপুর মার খাওয়ার কথা কিন্তু সর্বজয়া শুনিল, একটু ভালো করিয়াই শুনিল। গৃহিণী বললেন, ওরকম যদি গুন্ড ছেলে হয় তাহলে বাছা, ইত্যাদি। রুটি ঘর হইতে আসিয়া দেখিল অপু স্কুলে গিয়াছে। মাকে কিছু বলে নাই, এসব কথা সে কখনো মাকে বলেও না। রাগে দুঃখে ক্ষোভে সর্বজয়ার গা ঝিমঝিম করিতে লাগিল, সর্বাঙ্গ হইতে যেন ঝাল বাহির হইতে থাকিল। ঘরে না থাকিতে পারিয়া সে বাহিরের অপরিসর বারান্দাতে আসিয়া দাঁড়াইল। তাহার অপুর গায়ে হাত। সে যে এখনো বলে, মা, সিঁড়ির ঘর দিয়ে যখন তুমি রান্নাবাড়ি থেকে আসবে তখন রাত্রে তোমার একদিন ভয় দেখাবো। তাহার কি কোনো বুদ্ধি আছে? কত লাগিয়াছিল, কে তাহাকে বুঝিয়াছে সেখানে? কে শুনিয়াছে তাহার কান্না? সর্বজয়ার বুক ফাটিয়া কান্না আসিল। আস্তাবলের মাথায় আমলকি গাছের ডালে ডালে বাতাস বাঁধে, দালানের কোণের লোহার ফুটো চৌবাচ্চার পাশ দিয়ে কথাটা ভাবিতে ভাবিতে কান্নার বেগে তাহার সর্বশরীর কাঁপিতে লাগিল। ঠাকুর, ঠাকুর, ও আমার বড় আদরের ধন। তুমি তো জানো ও একদণ্ড চোখের আড়াল থেকে সরলে আমি স্থির থাকতে পারি না। যা কিছু শাস্তি দেবার আমার উপর দিও ঠাকুর, ওকে কিছু বলো না। আমার বুক ফেটে যায় ঠাকুর, তা আমি সইতে পারবো না। সকাল সকাল অপুদের স্কুলের ছুটি হইয়া গেল। তার ক্লাসের ছেলেরা ধরিল তাহাদের ফুটবল খেলায় অপুকে রেফারি হইতে হইবে। অপু ভারী খুশি হইল। ফুটবল খেলা সে এ শহরে আসিবার পূর্বে কোনোদিন দেখে নাই। সে খুব ভালো খেলিতেও পারে না, তবুও কিন্তু ক্লাসের ছেলেরা তাহাকেই সকলের চেয়ে পছন্দ করে। খেলায় রেফারি হইতে প্রায় তাহার ডাক পড়ে। সে বলল, সেই বড় হুইসেলটা বাড়ি থেকে নিয়ে আসি ভাই, বাক্সে পড়ে রয়েছে। আমি ঠিক 4টের সময় মাঠে যাব এখন। পথে আসিতে আসিতে অপুর সকালের কথাটা মনে পড়িল। আজ সারা দিনটাই সে কথা ভাবিয়াছে। ভাগ্যিস লীলা এখানে নাই, থাকিলে সে দেখিলে বড় লজ্জার কথা হইত।
মাও বোধহয় টের পায় নাই। পাছে মা টের পায়, এই জন্যই তো সে বেলা তাড়াতাড়ি স্কুলে চলিয়া আসিয়াছিল। তাহাদের ছোট ঘরটাতে ফিরিতে তার মা জিজ্ঞাসা করিল, সকাল সকাল এলি যে? সে বলিল, ওপর ক্লাসের ছেলেরা বল খেলায় জিতেছে, তাই হাফ স্কুল। তার মা বলিল, আর বস এখানে। খানিকক্ষণ পরে গায়ে হাত বুলাইতে বুলাইতে একটু ইতস্তত করিয়া বলিল, আজ তোকে ওরা কি জন্যে নাকি ডেকে নিয়ে গিয়ে নাকি বকেছে? না, ওই টেবুল একটুখানি লেগেছে, তাই বড়বাবু ডেকে বলছিলেন কি হয়েছে তাই। বকে টকেনি তো? না। তার মা খানিকক্ষণ চুপ করিয়া থাকে, বলিল, একটা কথা ভাবছি, এখান থেকে চলে যাবি? সে আশ্চর্য হইয়া মায়ের মুখের দিকে চাহিল, পরে হঠাৎ খুশি হইয়া বলিয়া উঠিল, কোথায় মা? নিশ্চিন্দিপুর? সেই তো বেশ, চলো, আমি সেখানে ঠাকুর পুজো করব। পৈতেটা তো হয়ে গিয়েছে, নিজেদের দেশ, বেশ হবে, এখানে আর থাকবো না। সর্বজয়া বলিল, সে কথাও তো ভাবছি আজ 2 বছর। সেখানে যাবি বলছিস, কি আর আছে বলতে কি সেখানে? এক বাড়িখানা, তাও আজ 3 বছর বর্ষায় জল পাচ্ছে, তার কিছু কি আছে? একদিন মানধাতার আমলের পুরনো বাড়ি ছিল, একটু ধানের জমি, তাও তো গিয়ে মাথা গোঁজবার জায়গাটুকুও নেই। খানিকক্ষণ চুপ করিয়া থাকে, বলিল, একটা কাজ করলে হয়, চল বরং। আচ্ছা, কাশী যাবি? বিশেষ কিছু ঠিক হইল না। তাহার মায়ের তখনও খাওয়া হয় নাই। স্নান সারিয়া পুনরায় রান্নাবাড়ি চলিয়া গেল। অপুর একটা কথা মনে হইল, তাহার গানের গলা আছে। দিদি বলিত, যাত্রা দলের বন্ধুও সেবার বলিয়াছিল, সে যদি কোনো যাত্রা দলে যায় তাহাকে নেবে না। এখানে মার বড় কষ্ট, এখান হইতে সে মাকে লইয়া যাইবে। বিছানায় শুইয়া একটা কথাই বারবার তাহার মনে আসিতে লাগিল। এ কথাটা এতদিনে সে এভাবে ভাবিয়া দেখে নাই। এতদিন যেন তাহার মনের কোন সব সময় স্পষ্টভাবে জাগিয়া থাকিত যে এসবের শেষে যেন তাহাদের গ্রাম অপেক্ষা করিয়া আছে তাহাদের জন্য। যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না, সে জানে, তবুও এ মোহটুকু তার একেবারে কাটে নাই। কিন্তু আজকাল সমুদায় ব্যাপারে, বিশেষ করিয়া মায়ের ও বড়বাবুর কথায় তাহাদের নিরাশ্রয়তা ও গৃহহীনতার দিকটা তাহার কাছে স্পষ্ট হইয়া উঠিল। আর কি কখনো সে তাহাদের গায়ে ফিরিতে পাইবে না? কখনো না, কখনো না। এই বিদেশ, এই গিরিশ সরকার, এই চোর হইয়া থাকা, না হয় মায়ের ছেলে হাত ধরিয়া ছন্ন ছাড়া পথে পথে চিরকাল, এরাই কি কায়েম হইতে আসিয়াছে? উহ, কি রোদটাই ঝাঁঝা করিতেছে। দিদির যা কাণ্ড, এত রোদ্দুরে চড়ুই ভাতি। সে বলিতেছে, দিদি শুয়ে নে, এত রোদ্দুরে চড়ুই ভাতি। রানুদি কানের কাছে বসিয়া কিসব কথা, অনেক কিসব কথা বলিয়া যাইতেছে। রানুদির ছলছল ডাগর চোখ দুটি অভিমান ভরা। সে কি করিবে? নিশ্চিন্তিপুরে তাদের চলে না যে। রানুদি না লীলা? হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। সে বাবাকে বলিল, 1 পয়সার বাঁশের বাঁশি কিনবে বাবা, 1টা পয়সা দেবে? তার বাবা তার বড় বড় চুল কানের পাশে তুলিয়া দিতে দিতে আদর করিয়া বলিতেছে, বেশ হয়েছে তোর গল্পটা, ছাপিয়ে এলে আমায় একবার দেখতে দিস খোকা। তাহাদের মাঝের পাড়ার স্টেশন, কাঠের বড় তক্তাটায় লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে, ভারী বোঁচকাটা পিঠে, মা পিছনে পিছনে। তার গায়ে রাঙা পাঞ্জাবিটা, কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে, পাকা বটফলের গন্ধে ভরা বাতাসটা। নিশ্চিন্দিপুরের পথ যেন ফুরাইতেছে না,
সে চলিতেছে, চলিয়াছে, চলিয়াছে। সে আর তার মা এ পথে একা কখনো আসে নাই, পথ সে চিনিতে পারিতেছে না। ও কাস্তে হাতে কাকা, শুনছো? নিশ্চিন্তিপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশোর নিশ্চিন্তিপুর, বেত্রগতির ওপারে। তার মা ঘরে ঢুকিয়া বলিল, হ্যাঁ রে, ওঠ, ও অপু, বেলা যে আর নেই, বললি যে কোথায় খেলতে যাবি, ওঠ ওঠ। সে মায়ের ডাকে ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিয়া চারিদিকে চাহিল। কি বেলায় গিয়াছে, রোদ একেবারে কোথায় উঠিয়া গিয়াছে। তাহার মা বলিল, বললি যে কোথায় খেলতে যাবি, তা গেলি কই? অবেলায় পড়ে পড়ে কি ঘুমটাই দিলি। দেব তোর সেই বাঁশিটা বের করে। তোরঙ্গ হতে বাহির করিয়া বাঁশিটা মা বিছানার কোণে রাখিয়া দিল বটে, সে কিন্তু রেফারিগিরি করিতে যাওয়ার কোনো উৎসাহ দেখাইল না। ঘরের মধ্যে এরই মধ্যে অন্ধকার। উঠিয়া আসিয়া জানালার কাছে অন্যমনস্কভাবে চুপ করিয়া দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া রইল। বেলা একেবারে নাই। কি অসহ্য গুমট। আস্তাবলে ড্রেনের গন্ধটা যেন আরও বাড়িয়াছে। ফটকের পেটা ঘণ্টিতে ঢং ঢং করিয়া বোধহয় 6টা বাজিতেছে। ওই আস্তাবলের মাথায় যে আকাশটা, ওরই ওপারে পূব দিকে বহু দূরে তাহাদের নিশ্চিন্তিপুর। আজ কতদিন সে নিশ্চিন্তিপুর দেখে নাই, 3 বৎসর, কত কাল। সে জানে নিশ্চিন্তিপুর তাহাকে দিনে রাতে সবসময় ডাকে। শাঁখারি পুকুর ডাক দেয়, বাঁশবনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলার সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাক দেন। পুরভিটার মিষ্ট লেবু ফুলের গন্ধে, সজনেতলার ছায়ায় ছায়ায় আবার কবে গতিবিধি, আবার কবে তাহাদের বাড়ির ধারের সিঁড়ির সোঁদালি বনে পাখির ডাক। এতদিন তাহাদের সেখানে ইছামতিতে বর্ষার জল নামিয়াছে। ঘাটের পথে শিমুলতলায় জল উঠিয়াছে, ঝোপে ঝোপে নাটা কাটা বনকলমির ফুল ধরিয়াছে, বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামের ঘাটটাতে কুঁজঝোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণে তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতার বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝি মাছ ধরিবার দুয়ারি পাতিয়াছে। আজ সেখানকার হাটবার। ঠাকুরজি পুকুরের সেই বটগাছটার পিছনে দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে। আর তাহারই তলাকার মেঠো পথ বাইয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাহাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিয়াছে। কিচকিচ করিয়া পাখি ডাকিতেছে। সেই মিষ্ট নিঃশব্দ শান্ত বৈকাল, সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের উপরে কঞ্চির ডালটাতে সেই রকমই বসে। মায়ের হাতে পোঁতা লেবু চারাটাতে হয়তো এতদিন লেবু ফলিতেছে। আরো কিছুক্ষণ পরে তাহাদের সে ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাইবে। কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাঁঝ জ্বালিবে না, প্রদীপ দেখাইবে না, রূপকথা বলিবে না। জনহীন ভিটার উঠান ভরা কালমেঘের জঙ্গলে ঝিঝি পোকা ডাকিবে। গভীর রাত্রে পিছনের ঘন বনে জগডমুর গাছে লক্ষ্মী পেঁচার রব শোনা যাইবে। কেহ কোনোদিন সেদিকে মারাইবে না। গভীর জঙ্গলে চাপা পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনোদিন জানিবে না। ওরকলমি ফুল ফুটিয়া আপনা আপনি ঝরিয়া পড়িবে। কুল্লোনা মিথ্যাই পাকিবে। হলদে ডানা তেরো পাখিটা কাঁদিয়া কাঁদিয়া ফিরিবে। বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছি নামিবে চিরদিন। ওবেলা এক উঠান লোকের সম্মুখে বিনা বিচারে মার খাইয়াও তাহার চোখ দিয়া এক ফোঁটা জল বাহির হয় নাই। কিন্তু এখন নির্জন ঘরের জানলাটাতে একা একা দাঁড়াইয়া হঠাৎ সে কাঁদিয়া আকুল হইল। উচ্ছ্বসিত চোখের জল ঝরঝর করিয়া পড়িয়া তাহার সুন্দর কপোল ভাসাইয়া দিতেই
চোখ মুছিতে হাত উঠাইয়া আকুল সুরে মনে মনে বলিল, আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয়। ভগবান, তুমি এই করো, ঠিক যেন নিশ্চিন্দিপুর যাওয়া হয়, নইলে বাঁচব না, পায়ে পড়ি তোমার। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশবনে, ঠ্যাঙারে, বীরুরায়ের বটতলার কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়। তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পদ্মফুলে ভরা মধুকালী বিলের পাশ কাটিয়ে বেত্রবতীর খেয়া পাড়ি দিয়ে পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে, দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিনরাত্রি পার হয়ে, জনম মরণ পার হয়ে, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে, চলে, এগিয়েই চলে। অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দযাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তো তোমায় ঘরছাড়া করে এনেছি। চলো, এগিয়ে যাই। পথের পাঁচালী তথা অক্রুর সংবাদের পড়া আমাদের এখানে শেষ হলো এবং অক্সফোর্ড প্রণীত এই যে কিশোর সংস্করণটি, এই সংক্ষেপিত উপন্যাসটি আজকের মতো এবং সম্পূর্ণরূপে সমাপ্ত হলো। আমি এই বইটি যখন এই ভিডিও করার জন্য পড়া শুরু করলাম, ছেলেবেলায়, স্কুল জীবনে, কলেজ জীবনে, পরিণত বয়সেও এই উপন্যাস তো পড়েছি বারবার, কিন্তু পড়েছি নিজের যোগ্যতা দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে। যেভাবে আমি অন্য সমস্ত বই পড়তে পড়তে হোঁচট খাই, সেভাবে হোঁচট খেতে খেতে পড়ি। আমার কখনো বক্তব্য বিষয়, লেখা, কাহিনী, এসবের আবেগ আমার উপর ভর করে। কখনো যখন লেখক প্রাকৃতিক বর্ণনা বিবরণ দিচ্ছেন, তখন আমি যেন আগে আগে আরও বেশি অতিরিক্ত বিবরণ আরোপিত করার নেশায় পড়ে যাই এবং ভুলভাবে পড়তে শুরু করি। তো এই সব বিষয়ের জন্যে আমার একটা মানসিক চাপ ছিল যে এই বুড়ো বয়সে, এই বৃদ্ধ বয়সে এসেও আমি হয়তো উপন্যাসটা পড়ে উঠতে পারবো না শেষ পর্যন্ত। বর্তমানে রাষ্ট্রের পরিচালনায়, রাষ্ট্রের উদ্যোগে যে সমস্ত বাংলা মাধ্যম স্কুলগুলি রয়েছে, সেগুলির প্রতি চরম উদাসীনতা, চরম গাফিলতি দেখা যাচ্ছে। যে শিক্ষক পরীক্ষায় পাশ করতে পারেননি, তাকে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছে, আর যারা পাশ করেছেন তারা রাস্তায় বসে আছেন। টাকা পয়সার বিনিময়েও নাকি চাকরি দেওয়া হয়েছে বলে খবরে শোনা যাচ্ছে। সেই নিয়ে আদালতে বিচার চলছে দীর্ঘদিন ধরে। তো বিচার যাই হোক, বিচারের সুফল কুফল যাই হোক, যে ঘটনাটা ঘটে গেছে সেটার কুফল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা আর বেরিয়ে আসতে পারবে না। কারণ প্রত্যেক অভিভাবকই, প্রত্যেক বাবা মাই চান তার যতই আর্থিক কষ্ট থাকুক, তিনি তার ছেলে মেয়েকে শিক্ষাটা দিতে চান। যে কষ্ট তিনি জীবনে ভোগ করলেন, সেই কষ্ট তিনি তার ছেলে মেয়েকে দিতে চান না। ফলে তারা খেয়ে না খেয়েও ওই বাংলা মাধ্যম স্কুলে সম্ভবত আর তাদের ছেলে মেয়েদের পাঠাবেন না। আর যদি পাঠানো, তাহলে ওই যে অযোগ্য শিক্ষকরা আছেন, তারা ওই ছেলে মেয়েদের
যথার্থভাবে মানুষ করতে পারবেন না। এছাড়া রাষ্ট্রীয় কাঠামোতেও বিভিন্ন অফিস আদালত কাজে কর্মে কোনো জায়গাতেই আর বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। বাংলা ভাষার প্রতি সরকারের এবং বাঙালি হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা চরম উদাসীনতা রয়েছে। তাই বাংলা ভাষা আগামী দিনে থাকবে কি না, আগামী দিনে এমনি মৌখিক ভাষা হিসেবে হয়তো থেকে যাবে, প্রান্তিক মানুষের ভাষা হিসাবে থেকে যাবে, কিন্তু বাংলা ভাষায় সাহিত্য শিল্প কর্ম এই সমস্ত থাকবে কি না সে নিয়ে একটা সংশয় আছে। আগামী দিনের ছেলেমেয়েরা হয়তো আর বাংলা ভাষায় ন্যূনতম পড়বে না, ইতিমধ্যেই পড়া উঠে গেছে। আগামী 1 দশক 2 দশক পরে হয়তো সম্পূর্ণই বিলুপ্ত হয়ে যাবে বাংলা ভাষার পড়াশোনা। তথাপি আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো খ্যাতনামা সাহিত্যিকদের হাত ধরে এককালে বাংলা যে গৌরবের শিখরে উঠেছিল সেই সাক্ষ্যটুকু রয়ে যাবে। যদি আগামী প্রজন্মের কেউ এটার অনুসন্ধান করতে চান করতে পারবেন। আমার মতো অক্ষম মানুষেরা এর চেয়ে বেশি কি করব। এই গল্পটাকে এই উপন্যাসটাকে আমি আমার ভিডিওর মধ্যে আমার যোগ্যতা দিয়ে ধরে রাখলাম। এরকম আরও অনেক হাজার মানুষ করছেন এই কাজ, আমি ধরে রাখলাম। আমার এই ভিডিও যদি একটি লোকের কাছেও আগামী দিনে পৌঁছায় তাহলে সে ন্যূনতম 1% ইনফরমেশনও যদি পায় সেটাই সাফল্য। আর কি। নমস্কার।